জুল ভার্নের অনেকগুলো বই পড়েছি আমি। জুল ভার্নের যে বইগুলো আমার সবচেয়ে প্রিয় তার মধ্যে একটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউস গল্পটি আমি অনেক আগে একবার পড়েছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে গল্পটা আবার পড়া উচিত। সে কারণে আপনাদের জন্য আবার উপস্থাপন করছি। আজকে শুরু করতে যাচ্ছি জুল ভার্নের লেখা গল্প লাইট হাউস। গল্পটি রূপান্তর করেছে শামসুদ্দিন নোয়াব, প্রকাশ করেছে সেবা প্রকাশনী। আজকে প্রথম পর্ব। পশ্চিমের সারি সারি পাহাড়গুলো কালো পর্দার মতো ঢেকে রেখেছে আকাশটাকে। যাই যাই করছে সূর্য, এই ডুবে এই ডুবল অবস্থা। ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে শেষ বিকেলের আলো। একেবারে শান্ত আবহাওয়া। এদিকে এমনটা সাধারণত দেখা যায় না। পূব আর উত্তর পূব দিকে তাকালে আকাশ ও সমুদ্রকে আলাদাভাবে চেনা যাবে না। মিলেমিশে একাকার হয়ে গেছে। অন্তত দূর থেকে খালি চোখে দেখলে তাই মনে হবে। শেষ মুহূর্তে কমলা রোদ এখন শুধু ছেঁড়া ছেঁড়া মেঘগুলোর গায়ে লেগে আছে। তবে সমুদ্রের গাঢ় নীল পানিতে সেই রং ঝিকমিক করছে সারাক্ষণ। সবগুলো নোঙর ফেলে ইগোর উপসাগরে দাঁড়িয়ে রয়েছে সান্তা ফে। উত্তর মেক্সিকোর বিখ্যাত শহর সান্তা ফে। ওই শহরের নামেই রাখা হয়েছে জাহাজটার। জাহাজের ডেক থেকে হঠাৎ পিলে চমকানোর শব্দে গর্জে উঠল একটা কামান। পর মুহূর্তে দেখা গেল আর্জেন্টিনার প্রজাতন্ত্রের জাতীয় পতাকা তরতর করে মাস্তুলের মাথায় উঠে যাচ্ছে। খোলা সাগরের বাতাস পেয়ে পতপত করে উঠতে লাগলো সেটা। পরক্ষণে যেন সাড়া দেওয়ার জন্য তৈরিই ছিল। বাতি ঘর থেকে একটা রাইফেল গর্জে উঠল। গুলির শব্দে আসলে একটা সংকেত। সঙ্গে সঙ্গে তীব্র আলোর একটা চোখ ধাঁধানো ছটা পিছলে পড়ল ইগোর উপসাগরের পানিতে। বাতি ঘরের দুজন রক্ষী সৈকতে এসে দাঁড়াল। জাহাজ থেকে ওদেরকে দেখে উৎফুল্ল কণ্ঠে অভিবাদন জানালো একজন নাবিক। রাইফেলের আরও একজোড়া শব্দ স্ট্যাটেন আইল্যান্ডের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে সেই আওয়াজ আরও জোরালো হয়ে ফিরে আসছে। কোথায় এই স্ট্যাটেন আইল্যান্ড? যেখানে দুই মহাসাগর এক হয়ে মিশেছে, আটলান্টিক আর প্যাসিফিক মহাসাগর যেখানে পরস্পরকে আলিঙ্গন করে আছে। হ্যাঁ, সেখানেই সবুজ অরণ্য সমৃদ্ধ মাথাটা তুলে সূর্যকে অভিবাদন জানায় স্ট্যাটেন আইল্যান্ড। কামান ও রাইফেলের আওয়াজ ইতিমধ্যে থেমেছে। স্ট্যাটেন আইল্যান্ডে আবার নিস্তব্ধতা নেমে এলো। দ্বীপটায় রক্ষী ছাড়া আর কেউই নেই। শুধু ওদেরকে বহাল করা হয়েছে কাজে, সংখ্যায় মাত্র 3 জন। একজন এই মুহূর্তে বাতি ঘরের টাওয়ারে কাজ করছে, বাকি দুজনকে আমরা দেখতে পাচ্ছি সৈকতে। অলস পায়ে হাঁটাহাঁটি করছে তারা। দুজনের মধ্যে একজনের বয়স কম। সেই কথা বলছে। সত্যি তাহলে কালকে সান্তা ফে আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তুমি ঠিক জানো তো, বাস্কেট? হ্যাঁ হ্যাঁ, ঠিক জানি ফিলিপ, উত্তর দিল বাস্কেট। এসো, আমরা প্রার্থনা করি সান্তা ফে যাতে নিরাপদে দেশে ফিরতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মনটা খারাপ, তবু সঙ্গে সঙ্গে সাই দিল ফিলিপ। হ্যাঁ, শুধু প্রার্থনা আর আশাই করতে পারে ওরা। সান্তা ফে সত্যি সত্যি বুয়েন্স আইরেসে ফিরতে পারবে এ কথা ফিলিপ বা বাস্কেটের পক্ষে জোর দিয়ে বলা সম্ভব নয়। ব্যাপারটা নির্ভর করে প্রকৃতি আর ভাগ্যের মর্জির উপর। সমুদ্র যদি ক্ষেপে ওঠে, সান্তা ফে আশ্রয় নেবে কোথায়? টিয়েরা ডেল ফুয়াগো থেকে শুরু করে পাতাগুয়ারু পর্যন্ত উপকূলের কোথাও নিরাপদ এমন কোনো জায়গা নেই যে সমুদ্রে ঝড় উঠলে কোনো জাহাজ আশ্রয় পাবার জন্য নোঙর ফেলতে পারে। ম্যাগেলান প্রণালীর এদিকটায় সামুদ্রিক তুফান শুধু যে ঘন ঘন আঘাত হানে তা নয়, তাণ্ডব সৃষ্টিতেও তার জুড়ি মেলা ভার। নাবিকরা এই জলপথটাকে নানা কারণেই সাংঘাতিক ভয় পায়। বেয়ারা সমুদ্র প্রায় অসহায় জাহাজকে নিয়ে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। ভাগ্য ভালো হলে নিয়ন্ত্রণ হারিয়ে গন্তব্য থেকে অনেক দূরে চলে যায় ক্যাপ্টেন, আর ভাগ্য খারাপ হলে অন্তরী প্রাচীরের ধাক্কা খেয়ে সোজা পাতালে নেমে যেতে হয়। এভাবে কত জাহাজ যে ডুবেছে তার কোনো লেখাজোখা নেই।
তবে এতকাল পর সেই অবস্থার পরিবর্তন ঘটতে যাচ্ছে। স্ট্যাটেন আইল্যান্ডে এখন বাতি ঘর বসানো হয়েছে। এই বাতি ঘরের আলো জাহাজগুলোকে পথ দেখাবে, সংকেত দিয়ে জানাবে কোন দিকে কি বিপদ আছে। আশা করা যায় যতই ঝড় তুফান উঠুক, বাতি ঘরের আলো আর নিভবে না। জাহাজের ক্যাপ্টেনরা শুধু যে দুর্ভোগকে ভয় পায় তা নয়, ঘুটঘুটে অন্ধকার রাতকেও একই রকম ভয় পায় তারা। অন্ধকার রাতেই তো 3টি অন্তরীপের দিকে যাবার পথ মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে ওগুলো হলো সান হুয়ান অন্তরীপ, সান দিয়াগো অন্তরীপ আর ফালুস অন্তরীপ। অন্ধকার রাতে এগুলো একটা মৃত্যু ফাঁদ হয়ে ওঠে। বাতি ঘরের আলো সেই মৃত্যু ফাঁদ থেকে রক্ষা করবে জাহাজগুলোকে। স্ট্যাটেন আইল্যান্ডে কোনো মানুষজন নেই, অথচ এই দ্বীপে ওদেরকে 3 মাস একটানা কাটাতে হবে। ব্যাপারটা যখন প্রথম ভালোভাবে উপলব্ধি করল ফিলিপ, তার মন খুব খারাপ হয়ে গেল। এই 90 দিন সভ্য জগতের সঙ্গে ওদের কোনো সম্পর্কই থাকবে না। 3 মাস পর আরও 3 জন নতুন আলোকরক্ষী আসবে। বাতি ঘরের সমস্ত দায়িত্ব ওদের কাছ থেকে বুঝে নেবে তারা। তার আগে এই কারাগার থেকে ওদের মুক্তি নেই। কোনো জাহাজে দিনের পর দিন বা মাসের পর মাস কাটিয়ে দেয়া তেমন কঠিন কিছু নয়, কারণ সেখানে আরও অনেক নাবিক ও ক্রু আছে। জাহাজটাও সচল, কিছুদিন পর পর একটা করে নতুন বন্দরে ভিড়ছে। কিন্তু নির্জন এই স্ট্যাটেন দ্বীপটাকে জেলখানাই বলতে হবে, কারণ ইচ্ছে থাকলেও নির্দিষ্ট সময়ের আগে এখান থেকে চলে যাবার কোনো উপায় নেই। ফিলিপ যখন চাকরির জন্য আবেদন করেছিল, এদিকটা এভাবে ভেবে দেখেনি। চাকরি নিয়ে দ্বীপে আসার পর পরিস্থিতি বুঝতে পেরে তার মন খারাপ হয়ে গেছে। ফিলিপের মনের অবস্থা বুঝতে পেরে বাস্কেট তাকে নানাভাবে খুশি রাখার চেষ্টা করছে। আরে মাত্র তো 3টা মাস, দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া আমরা যে সুযোগ পেয়েছি ভেবে দেখো, এমন সুযোগ কজন পায়? ঝড় তুফানে পড়ে মানুষ এখানে প্রাণ হারাচ্ছে, আমরা তাদেরকে আলো ফেলে পথ দেখাবো, সাবধান করে দেব। এইটাকে তোমার একটা মহান কাজ বলে মনে হচ্ছে না? ফিলিপ একটু হাসল, শুধু মুখ খুলল না। দেখো ফিলিপ, আজ 40 বছর হতে চলল সমুদ্রকে আমি ঘর বানিয়েছি। একটা নয়, বহু জাহাজে কাজ করেছি আমি। কোনোটায় কেবিন বয় ছিলাম, কোনোটায় কুক। দিনে দিনে আমার উন্নতিও হয়েছে। একসময় নাবিক হই, তারপর অফিসার। দুনিয়ার সব সাগরে দেখা হয়েছে। এমন কোনো বন্দর প্রায় নেই বললেই চলে যেখানে আমার যাওয়া হয়নি। এখন যদি বলি যে আমার অপশন নেওয়ার সময় হয়েছে, খুব একটা কি ভুল বলা হবে? অথচ কাজ ছাড়া আমি বাঁচব না। কিন্তু বুড়ো হলে কে আর কাকে কাজ দেয় বলো? অগত্যা বাতি ঘরের রক্ষীর চাকরির জন্য আমি আবেদন করি। এটা হলো একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার ফিলিপ। অনেকে এই কাজটাকে ছোট মনে করতে পারে, কিন্তু আমি মনে করি না। এটা একটা অতি মহৎ কাজ। তাছাড়া এটাকে তুমি সাধারণ কোনো বাতি ঘর বলে ভুল করো না। জানোই তো এই বাতি ঘর দুনিয়ার শেষ সীমানায় দাঁড়িয়ে আছে। বাস্কেতের কথা কান পেতে শুনছে ফিলিপ, কিন্তু মনটা তার কোনোভাবে ভালো হচ্ছে না। বাস্কেতের পিছু পিছু বাতি ঘরে ফিরে এলো সে। সেই প্রাচীনকাল থেকেই লোকে বলে আসছে প্রশান্ত মহাসাগরের জোয়ার নাকি তেমন জোরালো নয়। কথাটা যদি সত্যিও হয়, আংশিক সত্যি হবারই বেশি সম্ভাবনা। বছরের নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট এলাকার জোয়ার একটু কম শক্তিশালী হতেই পারে, তবে কথাটা বিশেষ একটা ক্ষেত্রে যে সত্যি নয়, এটা প্রমাণসহ নিঃসংশয়ে বলা যায়। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর যেখানে মিলিত হয়েছে, অর্থাৎ 2 মহাসাগরের সংযোগস্থল, সারাক্ষণই প্রচণ্ড ক্ষেপে থাকে। আর জোয়ারের সময় তো রীতিমতো প্রলয়নকারী হয়ে ওঠে। সমুদ্র সেখানে অনবরত গর্জন করছে। ঢেউয়ের দাপটে ধারে কাছে কোনো জাহাজ ঘেঁষতেই পারে না। 2 মহাসাগরের বিপুল জলরাশি এমন ভয়াবহ আলোড়ন তোলে, তার প্রভাবে সেই বহুদূর ম্যাগেলান প্রণালী পর্যন্ত বিস্তৃত পানিপথ বিপজ্জনক হয়ে ওঠে। সান্তাফে আর্জেন্টিনা নৌবাহিনীর জলযান জাহাজটাকে শক্তি যোগায় 160 হর্স পাওয়ার। সান্তাফে 200 টন কার্গো বহন করতে পারে।
জাহাজের ক্যাপ্টেন লাফায়েত, লেফটেন্যান্টের নাম রিগাল, নাবিক আর ক্রুর সংখ্যা 50। সান্তাফের কাজ হল রিও ডে লা প্লাতার দক্ষিণ প্রান্ত থেকে ল্যামওয়ে প্রণালীর শেষ মাথা পর্যন্ত আটলান্টিক মহাসাগরে নজর রাখা। আমাদের এই গল্প এমন এক সময়ের যখন ক্রুজার বা টর্পেডোর বোট অর্থাৎ দ্রুতগতি সম্পন্ন জাহাজ আবিষ্কৃত হয়নি। সান্তাফে গতিসীমা ঘণ্টায় 9 মাইল। সে সময় এই গতি প্রয়োজনের তুলনায় যথেষ্ট বলে বিবেচনা করা হতো। কাহিনী শুরু সে বছরের গোড়ার দিকে। আর্জেন্টিনা সরকার সান্তাফের ক্যাপ্টেনকে একটা কাজ দিল। ল্যামওয়ে প্রণালীর প্রবেশমুখ স্টার্টেন আইল্যান্ডে একটা বাতিঘর তৈরি করা হবে। কাজটার প্রস্তুতি পর্বের সমস্ত দায়িত্ব পালন করতে হবে লাফায়েতকে। সেই থেকে লোকজন, যন্ত্রপাতি, মাল মশলা ইত্যাদি যা যা দরকার একটা বাতিঘর তৈরি করতে সবই স্টার্টেন আইল্যান্ডে এনেছে সান্তাফে। ক্যাপ্টেন লাফায়েত দক্ষ নাবিক, মানুষ হিসেবেও অত্যন্ত সাহসী। উত্তাল সাগর ঘন ঘন পাড়ি দিতে তার বুক কাঁপেনি। তবে আসা যাওয়া করার সময় প্রায় প্রতিবারই মৃত্যুর ঝুঁকি নিতে হয়েছে তাকে। জাহাজ ও মাঝি মাল্লা সহ আজও যে তিনি বেঁচে আছেন বলা যায় তা স্রেফ ভাগ্যেরই জোরে। বাতিঘরটার নকশা তৈরি করেছেন বুনেস আইরেস নামে একজন নামকরা ডিজাইনার। বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে বাতিঘর তৈরির কাজ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। আজ প্রায় 3 সপ্তাহ হতে চলল শেষবার ইগোর উপসাগরে নোঙর ফেলেছে সান্তাফে। ইতিমধ্যে 4 মাসের উপযোগী রসদ এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র বাতিঘরের স্টোরে জমা করা হয়েছে। ক্যাপ্টেন লাফায়েত নিশ্চিত হয়েছেন বাতিঘরের 3 জন রক্ষী আগামী 3 মাস কোনো জিনিসের অভাব বোধ করবে না। সম্ভাব্য যা যা কিছু দরকার হবে সবই ভরা হয়েছে স্টোরে। সব কাজ শেষ। এবার স্টার্টেন আইল্যান্ড ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দুনিয়ার শেষ প্রান্তের এই বাতিঘরে রক্ষী হিসেবে চাকরি পাবার জন্য বহু লোক আবেদন করেছিল। ইন্টারভিউয়ে টিকে গেছেন 3 জন, বাস্কেত, ফিলিপ আর মরিস। আর্জেন্টিনা সরকার এই 3 জনকে যোগ্য রক্ষী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস বাতিঘর পাহারা দেবে তারা। মার্চ মাসে আবার ফিরে আসবে সান্তাফে, সঙ্গে থাকবে 3 জন নতুন রক্ষী। তারা এসে ওদের 3 জনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে। বাস্কেত, ফিলিপ আর মরিস ফিরে যাবে দেশে। মিনারের নিচে রক্ষীদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। ওদের কোয়ার্টার অত্যন্ত শক্ত কনক্রিটের পুরো দেয়াল দিয়ে মোড়া, ঝড় বা জলোচ্ছ্বাসে যাতে কোনো ক্ষতি না হয়। বসবাসের এই জায়গা আর মিনারের উঠার সিঁড়ির মাঝখানে একটা বারান্দা আছে। সিঁড়িতে উঠার দরজা ওই বারান্দার একেবারে শেষ প্রান্তে, আলোকস্তম্ভটি সিঁড়ির মাথায়। সিঁড়িটা সরু ও পেঁচানো। দেয়ালে প্রথমে গর্ত করা হয়েছে, গর্তগুলো বসানো হয়েছে পাথরের ধাপ, গাঁথুনি অত্যন্ত মজবুত। সিঁড়িতে আলোর ব্যবস্থাও করা হয়েছে। ছোট ছোট জানালা রাখা হয়েছে, ওগুলো দিয়ে প্রচুর আলো ঢোকে ভেতরে। বাতিঘরের একটা কামরাকে শুধু লুক আউট হিসেবে ব্যবহার করা হবে। সেখানে লণ্ঠনে আতশ কাঁচ এবং অন্যান্য যন্ত্রপাতি সব একেবারে নতুন, ঝকঝক করছে। গ্যালারিটা দেয়ালের গা ঘেঁষা। ওই গ্যালারিতে বসে চারদিকে সমুদ্রের নজর রাখা হবে। আয়োজনে কোনো ত্রুটি রাখা হয়নি। এটা একটা স্বয়ংসম্পূর্ণ বাতিঘর। বাইরের কোনো সাহায্য ছাড়াই 3 মাস নিশ্চিন্ত মনে কাটিয়ে দিতে পারবে রক্ষীরা। পরদিন সকাল থেকে সান্তাফে সাত রব পড়ে গেল। বিকেলে জাহাজ ছাড়বে, তাই এত ব্যস্ততা। লেফটেন্যান্ট রিগালকে সঙ্গে নিয়ে তীরে নামলেন ক্যাপ্টেন লাফায়েত। শেষবারের মতো সব ঠিকঠাক আছে কি না দেখে নিলেন। কাল যখন সান্তাফে ডেক থেকে কামান ডাকা হলো, তখনই প্রথমবারের মতো জ্বলে উঠেছিল বাতিঘরের আলো। বাস্কেতকে ডেকে খুঁটিয়ে অনেক প্রশ্ন করলেন লাফায়েত। না, লণ্ঠন ঠিকমতো কাজ করেছে, কাজেই চিন্তার কোনো কারণ নেই। জাহাজ নিয়ে নিশ্চিন্ত মনে স্টার্টেন আইল্যান্ড ত্যাগ করতে পারবেন তিনি। রক্ষীদের কাজ মোটেও সহজ হবে না। পরিত্যক্ত ও নির্জন একটা দ্বীপে দিনের পর দিন বাস করতে হলে মনের উপর একটা চাপ পড়বেই। চোখের সামনে সারাক্ষণ ভেসে উঠবে প্রিয়জনের মুখ। বন্ধুদের সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার দিনগুলো বিষাদে ভরে উঠবে।
কাজ হয়ে উঠবে একঘেয়ে। তবে তিনজনই ওরা সহনশীল ও খুব দক্ষ। সমুদ্র সম্পর্কে অভিজ্ঞতা প্রচুর। বাতিঘর পাহারা দেবার এই চাকরি তারা স্বেচ্ছায় নিয়েছেন। একে একে অনেক জাহাজে কাজ করেছেন তারা। দেহে মনে ক্লান্তিও কম জমেনি। হয়তো সেজন্যই কটা মাস বিশ্রাম নেবার উদ্দেশ্যে দুনিয়ার শেষ প্রান্তে এই চাকরি নিয়ে চলে আসা। বাতিঘরের কাজ খুব বেশি নয়, আবার হালকাও বটে। রুটিন বাঁধা কাজ, কোনো রকম ব্যস্ত হবার প্রয়োজন নেই। জাহাজের কাজ কিন্তু ঠিক তার উল্টো। সেখানে প্রতিটি কাজ দ্রুত ও ব্যস্ততার সঙ্গে সারতে হয়। জাহাজে কাজ করে অভ্যস্ত, তাই হয়তো বাতিঘরের কাজ ওদের কাছে আরও হালকা লাগবে। বলতে গেলে বিশ্রামই নেওয়া হবে। তাছাড়া চাকরি তো মাত্র 3 মাসের, দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যাবে। বিদায় নেয়ার আগে রক্ষীদের প্রয়োজনীয় নির্দেশ দিলেন লাফায়েত। সবশেষে উৎসাহ দিয়ে বললেন, তারা একটা মহৎ দায়িত্ব কাঁধে নিয়েছেন, সেজন্য দেশবাসী তাদের প্রতি কৃতজ্ঞ। বিকেলে 3 আলোকরক্ষী সৈকতে এসে দাঁড়াল। সান্তাফে নোঙ্গর তুলে রওনা হবে এখন। জাহাজটা চলে যাবার পর স্ট্যাটেন আইল্যান্ডে থাকবে শুধু বাস্কেট, ফিলিপ আর মরিস। সৈকতে দাঁড়িয়ে তিনজনে ওরা এক দৃষ্টে তাকিয়ে থাকল নাবিকদের দিকে। শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে জাহাজের ডেকে তারা সবাই খুবই ব্যস্ত। বিকেল ঠিক 5টায় জ্যান্ত হয়ে উঠল সান্তাফের বয়লার। চঙ্গ থেকে গলগল করে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। বাতাসে ছড়িয়ে পড়ল তীক্ষ্ণ বাঁশির আওয়াজ। সেই আওয়াজ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনি তুলল। জোয়ার এখন তেমন প্রবল নয়। খানিক অপেক্ষা করতে হলো। তারপর যখন জোয়ারের তোরে সৈকতের কাছে ফুলে ফেঁপে উঠল পানি, সান্তাফে ফের সবগুলো নোঙ্গর এক একে তুলে ফেলা হলো। 5:45টায় ইঞ্জিনম্যানকে নির্দেশ দিলেন ক্যাপ্টেন লাফায়েত। তৈরি হও। সান্তাফের ইঞ্জিন চালু হলো। লেফটেন্যান্ট রিগাল একবার দেখে এলেন অপারেটর প্রস্তুতি হয়েছে কিনা। সান্তাফে নড়ে উঠল। সৈকতে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানালো 3 রক্ষী। বাস্কেতের মনে এখন কি চলছে চেহারা দেখে আন্দাজ করা সম্ভব নয়, তবে তার 2 সহকারীকে রীতিমতো বিচলিত দেখালো। সান্তাফের নাবিক আর ক্রুরাও মনমরা হয়ে আছে। দুনিয়ার শেষ প্রান্তে এত বড় একটা জনশূন্য দ্বীপে 3 জনকে ফেলে রেখে চলে যেতে হচ্ছে বলে। রওনা হয়ে গেল জাহাজটা। ইগোর উপকূলের উত্তর পশ্চিম তীর ধরে এগোচ্ছে সান্তাফে। গতি স্বাভাবিক। খোলা পানিতে পৌঁছাতে 8টা বেজে গেল। সামনে পড়ল সান হুয়ান অন্তরীপ। সেটাকে পাশ কাটাতে কোনো অসুবিধা হলো না। পেছনে পড়ল প্রণালীটা। তারপরে জাহাজের গতি বেড়ে গেল। ফুল স্পিডে ছুটছে। সারাদিন ছুটল সান্তাফে। তারপর যখন আলকাত্রার মতো কালো রাত নামল, ডেক থেকে স্ট্যাটেন আইল্যান্ডের বাতিঘরের আলো ছাড়া আর কিছুই দেখা গেল না। দিগন্তের শেষ প্রান্তে খুদে একটা উজ্জ্বল তারার মতো লাগলো বাতিঘরটাকে। ইতিমধ্যে সৈকত থেকে বাতিঘরের ভেতর ফিরে এসেছে রক্ষীরা। সবাই চুপচাপ, বিষণ্ণ। ওরা একা হয়ে গেছে। সভ্য দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ নেই। মন খারাপের সেটাই কারণ। এই দ্বীপে সাংঘাতিক একটা বিপদ উৎপেতে আছে, কিন্তু সেই বিপদ সম্পর্কে বিন্দু বিসর্গ এখনো জানে না ওরা। স্ট্যাটেন আইল্যান্ডকে অনেক সময় স্ট্যাটেন ল্যান্ডও বলা হয়। দ্বীপটা আমেরিকার একেবারে দক্ষিণ পশ্চিম বিন্দুতে অবস্থিত। 2 মহাসাগরের উচ্ছ্বসিত পানিতে অবগাহন করছে। কেপ হর্ন অন্তরীপ ঘুরে যেসব জাহাজ আসা যাওয়া করে, ওগুলোকে ডেক থেকে স্ট্যাটেন আইল্যান্ডকে ছোট্ট একটা বিন্দুর মতো দেখায়। এদিকে ল্যামোয়েব নামে একটা প্রণালী আছে। প্রণালীটা টিয়ারা ডেল ফুয়েগো থেকে স্ট্যাটেন আইল্যান্ডকে আলাদা করে রেখেছে। টিয়ারা ডেল ফুয়েগো আর স্ট্যাটেন আইল্যান্ডের মাঝখানের ব্যবধান 20 মাইল। দ্বীপের পূব দিকে রয়েছে সান অন্টারিও আর ক্যাম্প অন্তরীপ। দ্বীপটা পূব পশ্চিমে লম্বা 39 মাইল, উত্তর দক্ষিণে মাত্র 11 মাইল। খাড়া পাহাড়গুলো আকাশ ছুঁয়েছে। গিরি খাদ আর খাঁড়িও আছে। নাচতে নাচতে ভেতরে ঢুকে পড়ে সামুদ্রিক জলোচ্ছ্বাস। দ্বীপে গাছপালা আর ঝোপঝাড়েরও কোনো কমতি নেই। দ্বীপটা ঘিরে তৈরি করে রেখেছে অসংখ্য ডুবো পাহাড়।
দ্বীপের আশপাশে জাহাজ ডুবির ঘটনা সেজন্যই খুব বেশি। এই ডুবো পাহাড়ের কারণে শান্ত আবহাওয়াতেও দ্বীপের চারপাশে সারাক্ষণ ক্ষেপে থাকে সমুদ্র। সমুদ্রের এই ক্ষেপামির জন্যই দ্বীপটায় আজ পর্যন্ত কোনো লোকবসতি গড়ে ওঠেনি। এখানে সবচেয়ে ভালো সময় বলতে বোঝায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। তখন এখানে কোনো রকমে বসবাস করা যেতে পারে, কারণ এই সময়টায় দক্ষিণ গোলার্ধের এই দ্বীপে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল হলে কি হবে? তখনও এখানে প্রচণ্ড হাড় কাঁপানো শীত পড়ে। দ্বীপের জঙ্গলে বেশ কিছু গুয়ানাকো আছে। ওগুলো এক জাতের আদিম হরিণ, শুধু দক্ষিণ আমেরিকাতেই দেখা যায়। আদিম তো কি হয়েছে, মাংস খুবই সুস্বাদু। শীতকালে পুরো বরফে ঢাকা পড়ে যায় দ্বীপটা, কিন্তু তারপরও হরিণগুলো খাবারের অভাবে মারা যায় না। বৈরী আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে ওগুলো। বরফের তলায় চাপা পড়া গাছপালার শিকড় আর পাতা খুঁজে বের করে খায়। দ্বীপটাকে আসলে একটা প্রকাণ্ড পাথরের টিলা ছাড়া আর কিছু বলা যায় না। প্রাণী বলতে এখানে শুধু আছে গুয়ানাকো, কিছু পাখি আর কিছু মাছ। দ্বীপের মালিক চিলি ও আর্জেন্টিনা। পৃথিবীর শেষ প্রান্তে একটা বাতি ঘর তৈরি করে দিয়ে সংশ্লিষ্ট সকল দেশের নাবিকদের কৃতজ্ঞতা অর্জন করেছে আর্জেন্টিনা সরকার। এদিকের পানিতে জাহাজের খুব বেশি আনাগোনা, জলপথে সারাক্ষণ ভিড় লেগে থাকে। ঝড় তুফানও খুব বেশি হয় এদিকটায়। সেজন্য সবার ধারণা স্ট্যাটেন আইল্যান্ডের বাতি ঘর নাবিকদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। দ্বীপটার মাঝখান থেকে শুরু হয়েছে ঊষর মরুভূমি, তারপর থেকে বাকি দ্বীপের জমিন পাথুরে, উঁচু নিচু খানাখন্দকে ভরা। এখানে সেখানে হাঁ করে আছে গভীর গর্ত, আর আছে ছোট বড় টিলা। এই দ্বীপের জন্ম আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে। পূব দিকটা অন্তরূপের মতো বিস্তৃত, পশ্চিম দিকটাও তাই উঁচু নিচু পাহাড়ি এলাকা। অ্যান্টার্কটিকায় যেসব অদ্ভুত দর্শন গাছপালা দেখতে পাওয়া যায়, এখানেও তার কমতি নেই। তবে সমতল এলাকাটা দেখতে অনেকটাই তন্দ্রা অঞ্চলের মতো। শীতের সময় অবশ্য সবাই তুষারে ঢাকা পড়ে যায়। ঝড় বৃষ্টি আর তুষারপাত, এগুলো স্ট্যাটেন আইল্যান্ডের নৃত্য সঙ্গী। খাড়া পাহাড় শুরু হয়েছে একেবারে তীর থেকেই। এখানে কোনো নদী বা ঝর্ণা নেই। গরমের দিনে রোদের তাপে বরফ গলে, সেই বরফ গলা পানি এখানে সেখানে জমা হয়, তৈরি হয় ছোটখাটো ঝিল। বাতি ঘর তৈরি হবার পর দেখা গেল ওই ঝিলের পানি টিলাগুলোয় গা বেয়ে নেমে আসছে নিচে, তারপর মিলিত হচ্ছে ইগল উপসাগরের নীল সাগর জলে। স্ট্যাটেন দ্বীপ এখন শান্ত। এই মুহূর্তে কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, তুষারপাত নেই। কিন্তু তবু দ্বীপটা তিন রক্ষীর জন্য মোটেও নিরাপদ নয়। এখানে একদল নিষ্ঠুর খুনি আস্তানা গেড়েছে। পৃথিবীর শেষ কিনারায় বসবাসের অযোগ্য এই দ্বীপটাকে নিজেদের জন্য নিরাপদ বলে মনে করেছে তারা। ওদের পেশাই হলো মানুষ খুন আর লুটপাট করা। ওরা একদল জলদস্যু। সান্তা ফে বিদায় নিয়ে চলে যাবার পর কয়েকদিন কিছু ঘটল না। চমৎকার আবহাওয়া, তাপমাত্রাও খুব একটা নামছে না। সকাল থেকে সন্ধে আগ পর্যন্ত রোদ পাওয়া যাচ্ছে, বাতাস আছে, তবে অস্থির নয়। খুবই উপভোগ্য পরিবেশ। শুধু সন্ধ্যের পর সামান্য শীত শীত লাগে। বাতি ঘরের চারপাশে মখমলের মতো সবুজ ঘাস গজিয়েছে। ঝিলের পানিতে সাগরের দিকে নেমে যাবার টান। সোনালি দিনগুলো ভারী মিষ্টি। সেদিন সন্ধ্যালগ্ন, বাতি ঘরের আলো জ্বালাবার সময়। বাতিটার সামনে বৃত্তাকার গ্যালারির কথা আগে বলা হয়েছে। সেখানে বসে গল্প করছে ওরা তিনজন। বলাই বাহুল্য, ওরা তিনজন মানে বাস্কেট, ফিলিপ আর মরিস। টোবাকো পাউচ থেকে তামাক বের করে পাইপে ভরছে বাস্কেট। সহকারীদের প্রশ্ন করল, বেশ কটা দিন তো কাটলো, তাই না? এবার বলো দেখি, নতুন দ্বীপে কেমন লাগছে তোমাদের? সয়ে আসছে তো? এত তাড়াতাড়ি কি একঘেয়ে লাগে? জবাব দিল ফিলিপ। আরও কিছুদিন যাক, তখন বুঝতে পারবো। এই কদিন তো ভালোই কাটলো, কোনো ঝোড়ঝামেলা নেই, শান্তিতে তো আছে। একদম আমার মনের কথা বলেছ। তাকে সমর্থন করল মরিস। সত্যি বড় শান্তি লাগছে, যাকে বলে নিশ্চিত মনে সময় কাটানো। 3 মাস দেখতে দেখতে কেটে যাবে। দিগন্তে যখন কোনো জাহাজের পাল অদৃশ্য হয়ে যায়, মনে হয় আমাদের অজান্তেই ঘটনাটা ঘটে গেল, বলল বাস্কেট।
এখানে আমাদের দিনগুলো সেভাবে পার হয়ে যাবে দেখো। দিগন্ত আর জাহাজের কথা যখন উঠলই প্রশ্ন না করে পারছি না, বলল ফিলিপ। এই কদিন আমরা কোনো জাহাজের দেখিনি কেন? সবাই বলে এদিক দিয়ে নাকি প্রচুর জাহাজ আসা যাওয়া করে, বাতিঘরটা বানানো হয়েছে সে কারণেই, কিন্তু কই কোনো জাহাজ তো চোখে পড়ছে না। ব্যাপারটা কি বলো তো? একটু ধৈর্য ধরো, আশ্বাস দেওয়ার সুরে বলল বাস্কেট। খুব শীঘ্রই জাহাজ দেখতে পাবো। চারপাশে 10 মাইল সাগরকে আলোকিত করতে পারে আমাদের এই বাতিঘর। তা কি শুধু শুধু তৈরি করা হয়েছে? আসলে জিনিসটা এখন একেবারেই নতুন যে আরও কিছুদিন গেলে মানুষজন জানতে পারবে যে এখানে একটা বাতিঘর আছে। তখন আর ঘুরপথে কেউ যাবে না, এদিকে সোজা পথ ধরে গন্তব্যে পৌঁছাতে চাইবে। তখন আমরা দ্বীপের পাশ ঘেঁষে সারি সারি অনেক জাহাজ চলতে দেখব। আরেকটা কথা ভাবতে হবে, বাতিঘর থাকার কথাটা জানাই যথেষ্ট নয়, এটা ভোর পর্যন্ত আলো ছড়ায় কি না তাও লোককে জানাতে হবে। কিন্তু সে কথা লোকজনকে জানাবার উপায় কি? এক শুধু সান্তাফে লোকজনকে খবরটা ছড়াতে পারে, তার মানে অপেক্ষা করতে হবে সান্তাফে আগে বুয়েনোস আইরেসে পৌঁছাক তো। হ্যাঁ, একটু সময় তো লাগবেই, বলল বাস্কেট। ক্যাপ্টেন লাফায়েতের রিপোর্ট পাওয়া মাত্র নৌবাহিনীর কর্তারা জাহাজ কোম্পানিগুলোকে খবরটা পাঠিয়ে দেবে। কিন্তু সান্তাফে তো রওনাই হয়েছে মাত্র 6 দিন আগে, বলল মরিস। বন্দরে পৌঁছাতে এখনো তো অনেক দেরি। মাথা নাড়ল বাস্কেট। অনেক দেরি বলছো কেন? আর হয়তো হপ্তাখানেক লাগতে পারে। তেমন জোরালো বাতাস নেই, সমুদ্র শান্ত, পাল আর ইঞ্জিন মিলে পুরোদমে চালালে 7 দিনের বেশি লাগার কথা নয়। এতক্ষণে জাহাজটা নিশ্চয়ই ম্যাগেনাল প্রণালী ছাড়িয়ে গেছে, তাই না? বলল ফিলিপ। আমারও তাই ধারণা, সাই দিল বাস্কেট। এখন সম্ভবত পাতাগোয়ানির তীর ধরে ছুটছে। স্বদেশের জাহাজ ওখানে ওদেরকে ফেলে স্বদেশী ফিরে যাচ্ছে, স্বভাবতই এত তাড়াতাড়ি সেটার কথা ওদের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। কথা উঠলেই সান্তাফে প্রসঙ্গে ফিরে আসছে। বাস্কেট হঠাৎ অন্য প্রসঙ্গে চলে গেল। কি হে ফিলিপস, আজ তোমার মাছ ধরাটা কেমন হলো বললে না তো? ভালোই মাছ পেয়েছি, বলল ফিলিপ। তবে আশ্চর্য কি জানো, খালি হাতে একটা কাছিমের ছানা ধরেছি আজ, প্রায় 1.5 ওজন হবে। ধরতে পারলাম পানি ছেড়ে বালির উপর উঠে আসায়। বাবা, দারুণ, উৎসাহ দিয়ে বলল বাস্কেট। তবে তাড়াহুড়া করে খুব বেশি মাছ বা কাছিম ধরতে যেও না। সমুদ্রে এগুলো এত বেশি আছে যে যতই ধরো কোনোদিন ফুরাবে না। যতটা প্রয়োজন তার বেশি ধরবে না। শুধু লক্ষ্য রাখবে আমাদের টিনে ভরা মাংস যাতে কম খরচ হয়। বোঝা যাচ্ছে আমিষের কোনো অভাব হবে না, কিন্তু শাক সবজির কি ব্যবস্থা করা যায় বলো তো দেখি। আজ আমি জঙ্গলটার দিকে গিয়েছিলাম, বলল মরিস। মাটি খুঁড়ে নরম কিছু শেকড় এনেছি, প্লেট ভরে খেতে দেব। একবার খেলে তোমরা কেউ ভুলতে পারবে না। বাহ, দারুণ, তাকে উৎসাহ দিল বাস্কেট। হোক শিকড়, টাটকা জিনিস তো, খেতে নিশ্চয় ভালো লাগবে। টিনের খাবার তো অগত্যা নিরুপায় হয়ে খাওয়া। ফিলিপ খেদ প্রকাশ করে বলল, ইস, যদি 2-1টা গোয়ানকো শিকার করতে পারতাম। সুস্বাদু ঝোল টানার অনুকরণে মুখের ভেতর একটা আওয়াজ করল বাস্কেট। খবরদার ফিলিপ, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। প্রথমে গোয়ানকো শিকার করো, তারপর সেটা রান্না করো, তারপর আমার সামনে পরিবেশন করো। তার আগে ওর নাম আমার সামনে উচ্চারণ পর্যন্ত করো না। জানো, গোয়ানকোর কথা তুলে আমার তুমি কি ক্ষতি করেছ? এরই মধ্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তার কথা শুনে ফিলিপ আর মরিস গলা ছেড়ে হেসে উঠল। বাস্কেট তারপর বলল, তবে মনে রেখো, সবসময় বাতিঘরের আশেপাশে থাকবে, বেশি দূরে যাবে না। শিকার করে বেড়ানো আমাদের কাজ নয়। আমরা এখানে বাতিঘরের আলো জেলে রাখতে এসেছি। আমাদের কাজ সাগরের উপর নজর রাখা।
মরিস আসলে জাত শিকারী, শিকার করা তার সাংঘাতিক একটা নেশা। কিন্তু ভেবে দেখো, বন্দুকের রেঞ্জের মধ্যে নাদুস নুদুস একটা গোয়ানকোর মাথা দেখা গেলে। আমি তো শিকার করতে নিষেধ করছি না, বলল বাস্কেট। শুধু বলছি অহেতুক কোনো ঝুঁকে নেবে না। আমি যতদূর জানি এই হরিণগুলো ভীষণ পাজি টাইপের হয়, শিং দেখলেই তো বোঝা যায় ভারী বিপজ্জনক। 16 ডিসেম্বর রাত 6টা থেকে 10টা পর্যন্ত বাতিঘরের আলো জ্বেলে রাখার দায়িত্ব পড়েছে মরিসের উপর। আলো জ্বেলে সমুদ্রের উপর নজর রাখছে সে। হঠাৎ 5-6 মাইল পূর্বে একটা আলো দেখা পেল। নিশ্চয়ই কোনো জাহাজের আলো হবে। উৎসাহ আর উত্তেজনায় অস্থির হয়ে উঠল মরিস। বাতিঘর তৈরি হবার পর স্ট্যাটেন আইল্যান্ড থেকে আজ এই প্রথম কোনো জাহাজ দেখা যাচ্ছে। বাস্কেট আর ফিলিপ অন্য ঘরে বসে গল্প করছে। মরিস সিদ্ধান্ত নিল তাদেরকে খবরটা জানানো দরকার। ওরা দায়িত্ব নেবার পর এই প্রথম একটা জাহাজের দেখা পাওয়া গেল। এত বড় একটা সুখবর চেপে রাখে কিভাবে? তাড়াতাড়ি ওদেরকে ডাকতে চলে এলো সে। খবরটা শুনে ওরা দুজনেই উত্তেজিত হয়ে পড়ল। ছুটে লুক আউটে চলে এলো তক্ষুনি। পূব দিকের জানালার সামনে দাঁড়িয়ে টেলিস্কোপে চোখ লাগালো তিনজনেই। বেশ কিছুক্ষণ আলোটা পরীক্ষা করে বাস্কেট বলল, সাদা আলোর অর্থ বোঝো তো? কোনো স্টিমারের সামনের দিকের আলো ওটা। স্টিমারটি দ্রুত বেগে সান হুয়ান অন্তরীপের দিকে ছুটে আসছে। পরবর্তী 8 ঘন্টার মধ্যে ওটার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হয়ে গেল ওরা। বাতি ঘরকে দক্ষিণ পশ্চিমে রেখে ল্যাময়ের প্রণালীতে ঢুকেছে ওটা। আরও খানিক পর স্টিমারের লাল আলো দেখতে পাওয়া গেল। একসময় ধীরে ধীরে মিলিয়ে গেল সেটা অন্ধকারে। আমাদের বাতিঘর দুনিয়ার শেষ মাথায়, তার আওতার মধ্যে এই জাহাজটাই প্রথম এলো, মন্তব্য করল ফিলিপ। হ্যাঁ, বলল বাস্কেট। আশা করি ওটাই শেষ জাহাজ নয়। পরদিন বিকালের দিকে বিশাল পাল তোলা একটা জাহাজ দেখা গেল দিগন্ত রেখার কাছে। ফিলিপই প্রথম দেখতে পেল। আবহাওয়া আজ শান্ত, আকাশ পরিষ্কার, মৃদুমন্দ বাতাস বইছে। আকাশে মেঘ নেই, দ্বীপের উপর কুয়াশাও ঝুলে নেই। জাহাজটা 10 মাইল দূরে হলেও পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তেজনা চেপে রাখতে না পেরে বাস্কেট আর মরিসের নাম ধরে হাঁক ডাক শুরু করল ফিলিপ। সবাই তক্ষণি ছুটে এলো বাতি ঘরে। টেলিস্কোপে চোখ রেখে জাহাজটাকে দেখছে। ফুল স্পিডে আসছে সেটা, তবে এখনো বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে, উত্তরে না দক্ষিণে। এ নিয়ে তর্ক জুড়ে দিল তিনজন। মরিসের কথা হলো, আমার ধারণা জাহাজটা প্রণালীর দিকে আসবেই না। দেখা গেল তার কথাই ঠিক হতে যাচ্ছে। পালতোলা জাহাজটা আকারে বিশাল। আন্দাজ করা হলো কম করে হলেও 1800 টন ভার বইতে পারে। গোটা আমেরিকায় এত দ্রুত গতি সম্পন্ন জাহাজ খুব বেশি নেই। বাস্কেট বলল, ওটা যদি নিউ ইংল্যান্ডের জাহাজ না হয়, টেলিস্কোপের ওপর আমার আস্থা থাকবে না আর। ক্যাপ্টেন কি তার জাহাজের নাম্বারটা আমাদেরকে জানাবেন? জিজ্ঞেস করল মরিস। তোমার কি ধারণা? রক্ষীদের প্রধান বাস্কেট বলল, তা জানানোই তো উচিত, এটা তার কর্তব্য। জাহাজের ক্যাপ্টেন তার কর্তব্য ঠিকমতো পালন করলেন। একটু পরে দেখা গেল জাহাজের উপর পতপত করে সিগন্যাল ফ্ল্যাগ উঠছে। ওটার নামও জানা গেল, মনডাঙ্ক। রওনা হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বোস্টন বন্দর থেকে। আর্জেন্টিনা প্রজাতন্ত্রের ফ্ল্যাগ উড়িয়ে ওরাও পাল্টা সংকেত দিল। ধীরে ধীরে স্ট্যাটেন আইল্যান্ডের দক্ষিণ দিকে সরে যাচ্ছে মনডাঙ্ক। একসময় ওয়েবস্টার অন্টারপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। যতক্ষণ দেখা গেল ওরা তিনজন এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাহাজটার দিকে। বিড়বিড় করে শুভেচ্ছা জানালো বাস্কেট। মনডাঙ্ক, তোমার যাত্রা শুভ হোক। ঈশ্বর, তুমি মনডাঙ্ককে ক্যাপ হর্নের ঝড়ের মধ্যে ফেলো না। পরবর্তী কয়েকদিন আবার খালি থাকলো দিগন্ত। শুধু পূব দিকে বহু দূরে পালতোলা একটা, না জাহাজ নয়, ওই শুধু পালই দেখা গেল।
তারপর কিছু জাহাজকে দেখা গেল স্ট্যাটেন আইল্যান্ডের 10 মাইল দূর দিয়ে। ওই জাহাজগুলো এদিকে আসবে না বা থামবে না। বাস্কেটের ধারণা ওগুলো অ্যান্টার্কটিকায় মাছ ধরতে যাচ্ছে। আরও কিছু ছোট আকৃতির জাহাজ চোখে পড়ল, আসছে নিরক্ষরেখার ওদিক থেকে। সেগুলোর কাছাকাছি এলো না। পয়েন্ট সেভারেল হয়ে যথেষ্ট দূরত্ব বজায় রেখে প্রশান্ত মহাসাগরের দিকে হারিয়ে গেল। 20 ডিসেম্বর পর্যন্ত খাতায় লিখে রাখার মতো উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটল না। আবহাওয়া একটু একটু করে বদলাচ্ছে। আগে উত্তর পূর্বে বাতাস বইছিল, এখন বইছে দক্ষিণ পশ্চিমে। বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়ে গেল, কয়েকটা ঝড়ও উঠল, তবে জোরালো নয় একটাও। 21 ডিসেম্বর সকালে মুখে পাইপ মুছে হাঁটাহাঁটি করছে ফিলিপ। হঠাৎ সাগরের তীর ঘেঁষা জঙ্গলে একটা জানোয়ার দেখতে পেল। পুরো দেহটা দেখেনি, শুধু তার মুখ দেখতে পেয়েছে। কিন্তু সচেতন হয়ে তাকিয়ে থাকার পর আর কিছু দেখতে পেল না। কয়েক মিনিট পর টেলিস্কোপ রুমে চলে এলো সে। টেলিস্কোপে চোখ লাগাতেই জন্তুটাকে আবার দেখতে পেল। হ্যাঁ, ওটা একটা গোয়ানকই। ফিলিপের হাত নিষ্পিস করে উঠল। গুলি করার এই সুযোগ কি ছাড়া উচিত? গলা ছেড়ে বাস্কেট আর মরিসকে ডাকল সে। চিৎকার শুনে তক্ষণে ছুটে এলো তারা। সব শুনে তারাও তার সঙ্গে একমত হল। এই সুযোগ হাতছাড়া করা চলে না। হরিণটাকে মারতে পারলে মুখের স্বাদ বদলানো যায়। টিনের খাবার খেতে খেতে অরুচি ধরে গেছে। দ্রুত একটা প্ল্যান করা হলো। উপসাগরের দিকে যাবার পথে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকলো ফিলিপ। বন্দুক হাতে গোয়ানকোকে ধাওয়া করবে মরিস। অবশ্য খুব সাবধানে পা টিপে টিপে যেতে হবে তাকে, তা না হলে হরিণটা ওর উপস্থিতি টের পেয়ে যাবে। কাছাকাছি পৌঁছে ওটাকে ফিলিপের দিকে ছোটানোর চেষ্টা করবে সে। বাস্কেট দুজনকে সাবধান করে দিল। ভুলো না যে এই হরিণগুলোর ইন্দ্রিয় অত্যন্ত স্পর্শকাতর। একবার যদি কোনো রকমে দেখে ফেলে বা গায়ের গন্ধ পায়, এমন ছুটায় ছুটবে যে কারো সাধ্য নেই তাকে ধরা। তখন এমনকি গুলি করেও কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে, বলল মরিস। বাস্কেট আবার টেলিস্কোপে চোখ লাগালো। দেখা দেখি ফিলিপও। আশ্চর্যই বলতে হবে, হরিণটা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই এখনো দাঁড়িয়ে আছে, একটুও নড়েনি। যাও, তাড়াতাড়ি যাও তোমরা, তাগাদা দিল বাস্কেট। ওটা আমাদের কলি খাবার অপেক্ষায় নড়ছে না। ছুটে বাইরে বেরিয়ে গেল মরিস আর ফিলিপ। বাতি ঘর থেকে বাস্কেট দেখল জঙ্গলের দিকে হাঁটছে মরিস। একটু পর জঙ্গলের ভেতর ঢুকল সে। এখন আর তাকে দেখা যাচ্ছে না। বাস্কেটের মনে হলো আড়াল নিয়ে এগিয়ে যেতে পারলে হরিণটার পিছনে ঠিকই পৌঁছাতে পারবে মরিস। তারপর ধাওয়া করলে ওটা ছুটে আসবে ফিলিপের দিকে। ফিলিপও ইতিমধ্যে উপসাগরে যাবার পথটার উপর পজিশন নিয়ে অপেক্ষা করছে। আধ ঘন্টা হয়ে গেল, জঙ্গল থেকে মরিস বেরোচ্ছে না। হরিণটা সেই আগের মতো স্থির দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। দূর থেকে দেখে ঠিক বোঝা যায় না, তবে মনে হলো চৌড়া একটা গাছের গায়ে হেলান দিয়ে সে যেন বিশ্রাম নিচ্ছে। খানিকটা করুণা বোধ করল বাস্কেট। হরিণটার ভাগ্যই আসলে খারাপ, তা না হলে বিশ্রাম নেওয়ার আর জায়গা পেল না। কিন্তু আধ ঘন্টারও বেশি হতে চলেছে, মরিসকে দেখা যাচ্ছে না কেন? আড়াল থেকে সুযোগ পাচ্ছে যখন, গুলি করে হরিণটাকে ফেলে দিলেই তো পারে। এদিকে বাস্কেট, ওদিকে ফিলিপ, দুজনে গুলির শব্দ শোনার জন্য উৎকর্ণ হয়ে আছে। কিন্তু তাজ্জব ব্যাপার, কোনো গুলি হচ্ছে না। বিস্ময়ের উপর বিস্ময়। হঠাৎ গোয়ানকোটা একটা পাথরের উপর লুটিয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে বেরিয়ে এলো মরিস। সোজা হেঁটে এসে হরিণটার কাছাকাছি থামল সে। তার ভাব দেখে মনে হলো বিস্ময়ে পাথর হয়ে গেছে। বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে হরিণটাকে। তারপর কি হলো কে জানে। হঠাৎ হরিণটার দিকে পিছন ফিরে খিঁচে দৌড় দিল। দৌড়াচ্ছে আর চিৎকার করে ডাকছে বাস্কেট আর ফিলিপকে। পাতি ঘর থেকে বাস্কেটও চিৎকার করে ডাকলো ফিলিপকে। ফিলিপ, ফিরে এসো, নিশ্চয়ই অদ্ভুত কিছু একটা ঘটেছে। বাতি ঘর থেকে বেরিয়ে ছুটছে বাস্কেট। ফিলিপও ছুটে ফিরে আসছে। একটু পর তিনজনই এক হলো।
মরিস রীতিমতো হাঁপড়ের মতো হাঁপাচ্ছে। বাস্কেট রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, কি ব্যাপার মরিস, কি হয়েছে তোমার? ওখানে তুমি কি দেখলে? হরিণটা হঠাৎ ওভাবে পড়ে গেল কেন? কি হয়েছে আমার সঙ্গে এলে দেখতে পাবে, বলে ঘুরল মরিস, আবার ছুটল। তার পিছু নিয়েছে ওরা। একটু পরেই হরিণটার কাছে চলে এলো তিনজন। আঙ্গুল তাক করে মরিস বলল, দেখো। ফিলিপ দেখল, বলল, দেখার কি আছে, হরিণটা পড়ে আছে, তার মানে নিশ্চয় মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, মারাই গেছে। তবে তবে আর কি? জিজ্ঞেস করল বাস্কেট। নিশ্চয়ই হার্ট ফেল করেছে, তাই না? বরু হয়ে গিয়েছিল। না না না, হার্ট ফেল করেনি। মরিস এখনো হাঁপাচ্ছে, তবে পরিশ্রমে নয়, উত্তেজনায়। আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো তো তোমরা। হরিণটার স্বাভাবিক মৃত্যু হয়নি, ওটাকে কেউ হত্যা করেছে। হত্যা করেছে? কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? না না, মাথা খারাপ হয়নি, বলল মরিস। তার প্রমাণ এই দেখো, গুলির দাগ। গুলি? আঁতকে উঠল বাস্কেট। বিস্ময়ের চোখ জোড়া বড় বড় হয়ে উঠল তার। ভয়ে মুখটা শুকিয়ে গেল। হ্যাঁ, গুলি করেই মারা হয়েছে ওটাকে, এবং গুলিটা আমি করিনি। হরিণটাকে আরো ভালোভাবে পরীক্ষা করে বাস্কেট ফিসফিস করে বলল, হ্যাঁ তাই তো, গুলিরই তো দাগ। ও গড, এর মানে কি? ওরা দুজন তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। গলা আরো খাদে নেমে গেল বাস্কেটের। এর মানে দ্বীপে আরো লোকজন আছে, সে স্বীকার করেছে এই হরিণটাকে। কিন্তু কে সে? সে না তারা? কথা শেষ করে ভয়ে ভয়ে চারপাশে তাকালো। ওরা তিনজন একবার যদি স্ট্যাটেন আইল্যান্ডের পশ্চিম দিকটা ঘুরে দেখে আসতো, তাহলে বুঝতে পারত যে এখানে উপকূল রেখায় কি রকম বিপজ্জনক। সৈকত বলতে প্রায় কিছুই ওদিকে নেই। অকস্মাৎ সাগর থেকে মাথাচাড়া দিয়েছে সারি সারি খাড়া পাহাড়। দ্বীপের আর সব দিকে পরিস্থিতি যখন শান্ত, এদিকে সে সময় ঢেউ আর ঘূর্ণির ভয়ঙ্কর দাপট। প্রতিটি পাহাড়ের গায়ে মুখ বেদান করে আছে অন্ধকার গুহা। নেমে গেছে বোধহয় সে একেবারে পাতালে। গুহার মুখে চারপাশে ছোটখাটো পাহাড়ের মতো উঁচু হয়ে আছে পাথরের স্তূপ। এখান থেকে দ্বীপের মাঝখানে, অর্থাৎ সমতল ভূমিতে যেতে হলে কম করেও 2000 ফুট উঁচু পাহাড় চূড়া টপকাতে হবে, আর পাড়ি দিতে হবে 15 মাইল দুর্গম পথ। সমুদ্র এখানে এতটাই উগ্র যে এদিকটাতেও একটা বাতিঘর থাকা উচিত ছিল। আশা করা যায় আগে হোক আর পরে হোক তার প্রয়োজনীয়তা ঠিকই উপলব্ধি করতে পারবে চিলি সরকার। তারাও আর্জেন্টিনার দৃষ্টান্ত অনুসরণ করে একদিন এখানে একটা বাতিঘর তৈরি করবে। স্ট্যাটেন আইল্যান্ডের দুদিকে দুটো বাতিঘর থাকলে জলদস্যুদের খুব অসুবিধা হয়ে যাবে। যারা খবর রাখে তারা জানে যে এদিকে সমুদ্রে প্রাকৃতিক আক্রোশে যত না জাহাজডুবি ঘটে, তার চেয়ে অনেক বেশি ঘটে বোম্বেটে, অর্থাৎ জলদস্যুদের নিষ্ঠুরতায়। এদিকের জলপথে বোম্বেটেরদের উৎপাত রীতিমতো ভয়াবহ। বেশ কয়েক বছর আগেই ইগর উপসাগরে ঢোকার মুখে জলদস্যুদের একটা দল নিজেদের আস্তানা তৈরি করেছে। গা ঢাকা দেওয়ার জন্য একটা গুহাকে বেছে নিয়েছে তারা। স্ট্যাটেন আইল্যান্ডে ভুলেও কোনো জাহাজ আসে না, কাজে দ্বীপটা তাদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। জলদস্যুরা সংখ্যায় 12 জন। সর্দারের নাম কনগ্রে। কনগ্রের প্রধান শিষ্যের নাম সেরেসান্তে। ওরা সবাই দক্ষিণ আমেরিকার লোক। 4 কি 5 জন আর্জেন্টিনা বা চিলি থেকে এসেছে, বাকি সবাই টিয়েরা ডেল ফুয়েগোর লোক। শুরুতে এরা কেউ জলদস্যু ছিল না, কনগ্রেই তাদেরকে ফুসলে এই পথে এনেছে। সেরেসান্তে নিজেকে চিলির বাসিন্দা বলে দাবি করে, কিন্তু জিজ্ঞেস করলে বলতে পারবে না চিলির কোন গায়ে তার জন্ম বা কোন পরিবার থেকে এসেছে। তার বয়স 40, মাঝারি গড়ন, গায়ের দানবের মতো শক্তি রাখে, হাঁটতেও পারে গাধার মতো। দলে সবাই জানে দুনিয়ার এমন কোনো কুকর্ম নেই যা সেরেসান্তে করতে পারে না।
সর্দার কনগ্রে সম্পর্কে কোনো তথ্যই কেউ জানে না। তাকে একটা মূর্তিমান রহস্যই বলা যায়। কোত্থেকে এলো সে, কোথায় তার বাড়ি, এসব তথ্য কাউকে কোনোদিন সে জানায় না। আসলে তার নাম কনগ্রে কিনা এ ব্যাপারেও সন্দেহ আছে। সমুদ্রের এদিকটায় কনগ্রের বাহিনীর কুকীর্তির কথা গোপন কোনো বিষয় নয়, অনেকেই জানে। অত্যন্ত বেপরোয়া টাইপের মানুষ সে, একাই 10 জন লোকের শক্তি রাখে গায়ে। তার সম্পর্কে বলা হয়, জলদস্যু না হয়ে যদি অন্য কোনো পেশা বেছে নিত তাতেও খুব নাম করত সে। কিন্তু জলদস্যুর জীবন স্বেচ্ছায় বেছে নিয়েছে কনগ্রে। আপাদমস্তক বোম্বেটে লোকটা সব রকম অপরাধেই তার হাত পাকিয়েছে। বলা হয় দস্যুবৃত্তিতে তার সঙ্গে পাল্লা দিলে ওয়াল্টার রেলেও বা ফ্রান্সিস ড্রেকো হেরে যেতেন। কেন কিভাবে কনগ্রে তার সাগরেদদের নিয়ে এই দ্বীপে আশ্রয় নিল সেটা খুব সংক্ষেপে বর্ণনা করা সম্ভব। মেগেলান প্রণালীর প্রধান বন্দরে দীর্ঘদিন সন্ত্রাসী চালিয়েছে এই মানিকজোর, কনগ্রে আর সেরেসান্তে। এমন সব অপরাধ সেখানে করেছে তারা, বিচার হলে কয়েকবার ফাঁসিতে ঝোলার কথা। এই ফাঁসিতে চড়ার ভয়ে পালিয়ে টিয়েরা ডেল ফুয়েগো চলে আসে তারা। ওখানে পৌঁছে শুনতে পায় সমুদ্রের এদিকটায় ঘন ঘন জাহাজ ডুবির ঘটনা ঘটে। শুনে তারা ধরে নিল স্টাটেন আইল্যান্ডের চারধারে ভাঙ্গা জাহাজ আর জাহাজের দামি সব মাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, শুধু কুড়িয়ে ঘরে তোলার অপেক্ষা। লোভে চকচক করে উঠল কনক্রিট চোখ। দুজন মিলে তাড়াতাড়ি একটা বাহিনী তৈরি করে ফেলল। খুনি বদমাইশ বেছে বেছে দল গঠন করল তারা। তারপর রওনা হলো একটা জেলে নৌকা নিয়ে। ল্যামোয়ের প্রণালী পাড়ি দেবার সময় কলনেট অন্তরীপের পাহাড়ে লেগে ওদের নৌকাটা ভেঙে যায়। সাঁতরে কোনো রকমে প্রাণ বাঁচায় জলদস্যুরা। ওখান থেকে ঈগল উপসাগরের কাছে আসতে হয়েছে পায়ে হেঁটে। অবশ্য পৌঁছাবার পর হতাশ হতে হয়নি। সান হুয়ান অন্তরীপ থেকে সেভারেল পয়েন্ট পর্যন্ত বিশাল এলাকা জুড়ে ছড়িয়েছিল জাহাজডুবির দামি নামি জিনিসপত্র। সেগুলো বিনা বাধায় দখল করে তারা। অসংখ্য লোহার সিন্দুক পায়, ভেতরে ছিল তাল তাল সোনা আর রূপো। পিস্তল, বন্দুক, গোলাবারুদ এসবও প্রচুর পরিমাণে পায়। তারপর তারা সান হুয়ান অন্তরীপের উপর নজর রাখার জন্য ডান দিকে সরে আসে। সেখানে গোটা বাহিনী থাকার উপযোগী একটা গুহা আবিষ্কার করে তারা। উপসাগরের উত্তরে একটা টিলার পিছনে গুহাটা, তাই ঝড়ের ছোবল স্পর্শ করতে পারে না। ওই গুহাতে তারা লুট করা সমস্ত জিনিসপত্র নিয়ে আসে। সঙ্গে করে আরও আনে খাবার দাবার ও বিছানা। ধনরত্ন পরে সরিয়ে ফেলা হয় কাছাকাছি অন্য একটা গুহায়। কনক্রিট উদ্দেশ্য, ভালো একটা জাহাজ অক্ষত অবস্থায় দখল করতে পারলে সমস্ত ধন সম্পদ নিয়ে প্রশান্ত মহাসাগরের কোনো দ্বীপে চলে যাবে। তার দস্যু জীবনের হাতেখড়ি হয়েছে এদিকে, তাই এলাকাটার উপর অদ্ভুত এক মায়া জন্মে গেছে। কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো জাহাজ দখল করতে না পারায় স্টাটেন আইল্যান্ড ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারছে না। গত 2 বছর ধরে লুটপাট চালাচ্ছে তারা। ধনভাণ্ডার ফুলে ফেঁপে বিশাল হয়ে উঠেছে। জাহাজডুবি থেকে বেশি লাভবান হয়েছে দলটা। তবে সুযোগ পেলে হিংস্র ডাকাতি করতেও পিছিয়ে থাকেনি। ডাকাতি করার সময় দয়া ও ধর্ম সম্পূর্ণ বিসর্জন দেয় কনগ্রে ও তার দলের সদস্যরা। যাকে সামনে পায় তাকেই নিষ্ঠুরভাবে খুন করে। দিনে দিনে ধন সম্পত্তির পরিমাণ শুধু বাড়ছেই। প্রশ্ন হলো, এত সম্পদ তারা ভোগ করবে কবে? এ নিয়ে প্রায়ই সেরেসান্তের সঙ্গে আলোচনা করে কনগ্রে। আর কতদিন অপেক্ষা করব সেরেসান্তে? জাহাজ না পেলে অপেক্ষা করা ছাড়া তো আর উপায় নেই। কনগ্রে চিন্তিত হয়। সেরেসান্তে বলে, রসদও কিন্তু একদিন ফুরিয়ে যাবে ওস্তাদ। মাছ ধরে আর শিকার করে কিছুদিন হয়তো চলা যাবে, কিন্তু তারপর এখানে তো আর চিরকাল আমরা থাকতে পারি না। শীতের কথা মনে হলেই ভয় আমার আত্মা শুকিয়ে আসে। কনগ্রে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলছে, হ্যাঁ, এখান থেকে যাবার একটা ব্যবস্থা এবার না করলেই নয়। তারপর 1858 সালে অক্টোবর মাসে একটা ঘটনা ঘটল, যা কখনো ঘটে না, হঠাৎ তাই ঘটল আর কি। একটা জাহাজে সে ভিড়ল স্টাটেন আইল্যান্ডে। জাহাজটার মাছ তুলে পথ করে আর্জেন্টিনার পতাকা উঠছে। জলদস্যুরা দেখে চিনতে পারল ওটা একটা যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজ দেখে ভয় পেয়ে যায় কনগ্রে। দল নিয়ে গুহার ভেতর লুকিয়ে পড়ে সে।
তার আগে নিজেদের উপস্থিতির সমস্ত চিহ্ন সযত্নে মুছে ফেলতে ভোলেনি। শুরু হলো অপেক্ষার পালা, জাহাজটা কখন দ্বীপ ছেড়ে চলে যায়। বলাই বাহুল্য, জাহাজটা ছিল সান্তাফে। বাতিঘর তৈরি করা হবে, সেজন্যই দ্বীপটাকে দেখতে এসেছিলেন ক্যাপ্টেন লাফায়েত। সেবার মাত্র দিন কয়েক ছিল জাহাজটা। বাতিঘর কোথায় তৈরি করা হবে সেটা ঠিক করে ফিরে গেলেন আবার। জলদস্যুরা হাঁপ ছেড়ে বাঁচল। তাদের অস্তিত্ব জাহাজের কারো চোখে পড়েনি। সাহস করে গুহা থেকে একবার বেরিয়েছিল সেরেসান্তে। আড়াল থেকে নাবিকদের 2-4টা কথাবার্তা শুনেছে। তা থেকে তারা জানতে পারল যে সান্তাফে কী কারণে স্টার্টেন দ্বীপে নোঙর ফেলেছিল। ইগোর উপসাগরের একটা বাতিঘর বানানো হবে। জলদস্যুরা চিন্তায় পড়ে গেল, বাতিঘর তৈরি করা হলে এই দ্বীপে তো আর তাদের থাকা চলবে না। কিন্তু এই দ্বীপ ছেড়ে তারা এখন যাবেই বা কীভাবে? যাবার আগে অন্য কোথাও একটা আস্তানা তো তৈরি করা দরকার, তাই না? যেতে হলে জাহাজও তো লাগবে একটা, কিন্তু সেই জাহাজ ওরা পাচ্ছে কোথায়? অনেক ভেবেচিন্তে আপাতত স্টার্টেন আইল্যান্ডে থেকে যাবার সিদ্ধান্ত নিল কনগ্রে। অনেক খোঁজাখুঁজি করে অন্য একটা গুহা বের করল, সমস্ত ধন সম্পদ সরিয়ে নিয়ে এলো সেখানে। গুহাটা দ্বীপের পশ্চিম দিকে, অত্যন্ত দুর্গম এলাকায়। প্রায় বছরখানেক চলার মতো রসদপত্র সঙ্গে করে নিয়ে এলো তারা। ঘাঁটি বদলের কাজটা খুব ব্যস্ততার সঙ্গেই সারা হলো, কারণ সেরেসান্তে জানতে পেরেছে বাতিঘর তৈরির জন্য প্রচুর লোকজন নিয়ে আবার ফিরে আসবে সান্তাফে। তাড়াহুড়া করলেও 2-1টা গুহার সব জিনিস সরিয়ে আনার সময় পেল না। একটা গুহায় প্রচুর জিনিস রয়ে গেল, তবে সেটার মুখ বাইরে থেকে পাথর ফেলে বন্ধ করে দিয়ে এলো। নতুন গুহায় আশ্রয় নিল জলদস্যুরা। কয়েকদিন পর বাতিঘর তৈরির উপকরণ আর লোকজন নিয়ে আবার ফিরে এলো সান্তাফে। বাধ্য হয়ে দ্বীপের পশ্চিম দিকটায় থাকতে হচ্ছে কনগ্রেকে। কাছাকাছি একটা ঝর্ণা থাকায় পানির কোনো অভাব হচ্ছে না। শুরু হলো অপেক্ষার পালা। কবে বাতিঘর তৈরির কাজ শেষ হবে? কাজ সেরে সান্তাফে ফিরে গেলে কনগ্রে তার কুকর্মে হাত দিতে পারবে। কনগ্রে আজ সেরেসান্তে ধারণা করল ডিসেম্বরের দিকে কাজটা শেষ হবে। সময়টা আন্দাজ করার পর মনে মনে কুমতলবটা আঁটল কনগ্রে। বাতিঘর বানানো শেষ হলে অল্প 2-4 জন রক্ষীকে রেখে সান্তাফে ফিরে যাবে। তখনই কিছু একটা করবে সে। পাহাড় চূড়ায় লোক রাখা হলো, বাতিঘরের আলো জ্বাললে খবর দেবে। ডিসেম্বরের 9 তারিখে খবর এলো বাতিঘরের আলো জ্বলছে। কয়েকটা দিন কিছুই ঘটল না। তারপর একদিন সেরেসান্তে একটা হরিণকে গুলি করল। গুলি খেয়ে ছুটতে শুরু করলো সেটা। বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। বাতিঘরের রক্ষীরা হরিণটাকে দেখে ফেলায় সেরেসান্তে আর এগোতে পারেনি। প্রায় আধ ঘন্টা পর বাতিঘরের একজন রক্ষী হরিণটার কাছে চলে আসে। ওই ঘটনার ফলে রক্ষীরা জেনে গেল যে দ্বীপে তারা ছাড়াও অন্য লোক আছে। যেহেতু তারা সামনে আসছে না, আড়ালে লুকিয়ে থাকছে, কাজেই ধরে নিতে হবে তারা অবশ্যই ভালো লোক নয়। বাস্কেট তার সহকারীদের সাবধানে থাকতে বলল। ওদিকে কনগ্রে ফোন দিয়ে এটেছে 22শে ডিসেম্বর বাতিঘর দখল করে নেবে তারা। 22শে ডিসেম্বর রওনা হবে। ইগোর উপসাগরে পৌঁছাবে 24 তারিখ, মানে বড়দিনের আগের সন্ধ্যায়। আলোক রক্ষীরা মাত্র 3 জন। ওদেরকে খুন করতে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। বাতিঘর দখলের পর আগের গুহায় মালপত্র সরিয়ে নিতে পারবে তারা। 22শে ডিসেম্বর এসে গেল। সন্ধ্যের দিকে গুহার সামনে হাঁটছে কনগ্রে আর সেরেসান্তে। দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বোলাচ্ছে সমুদ্রের উপর। আজকের আবহাওয়া খুব একটা শান্ত নয়। দিগন্তে মেঘ জমেছে। জোরালো বাতাস বইছে উত্তর পূবে। জলদস্যুরা রওনা হবার জন্য তৈরি হয়েই আছে। আমরা তাহলে এখানকার সব মালপত্র ফেলে রেখেই যাচ্ছি, কেমন? জিজ্ঞেস করল সেরেসান্তে। হ্যাঁ, সেটাই ভালো। ওগুলো পরে নিয়ে যাওয়া হবে বাতিঘরটা দখল করার পর। কথাটা কনগ্রে শেষ করতে পারল না। সমুদ্রের দিকে তাকিয়েছিল সে। কিছু একটা দেখে চমকে উঠেছে। 1 সেকেন্ড পরেই চেঁচাতে শুরু করল, সেরেসান্তে, দেখো, এদিকে তাকাও তো। কনগ্রের দৃষ্টি অনুসরণ করে সেরেসান্তে তাকালো। পর মুহূর্তে সেও চেঁচিয়ে উঠল, ও গড,
জাহাজ, চোখের ভুল নয়, সত্যি এটা একটা জাহাজ। ভালো করে দেখে বলো তো, তাকাতে দিল কনগ্রে। কি মনে হচ্ছে? এদিকে আসছে তো? হ্যাঁ হ্যাঁ, আসছে বলেই তো মনে হচ্ছে উস্তাদ। গলাটা উত্তেজনায় কেঁপে গেল সেরেসান্তের। সম্ভবত একটা স্কুনার উস্তাদ। মাথা ঝাঁকিয়ে সাই দিল কনগ্রে। ঠিক ধরেছ, 1.5 থেকে 200 টনের মধ্যে একটা স্কুনারই। জলদস্যুরা গুহার সামনে জড়ো হয়েছে। তাদেরকে কনগ্রে বলল, এই সুযোগ আমরা হারাতে পারি না। আমরা একটা জাহাজ খুঁজছিলাম, এটাই সেই জাহাজ। দেখো দেখো, বাতাস আর জোয়ারের সঙ্গে কেমন লড়ছে জাহাজটা, বোঝাই যাচ্ছে অত্যন্ত মজবুত। ওটা আমাদেরই চাই। তোমরা কি বলো? হ্যাঁ, সবাই সমাস্বরে জবাব দিল। আপনার কথাই সেও ধার্য ওস্তাদ, আমরা আবার কি বলবো? রাত গাঢ় হল। জাহাজটার পক্ষে এখন আর প্রণালীর মধ্যে প্রবেশ করা সম্ভব নয়। কালো ওটাকে অন্তর্পের দিকে এগোতে দেখব আমরা, বলল কনগ্রে। তখন দেখা যাবে আমরা ওটাকে নিয়ে কি করতে পারি। 1 ঘন্টা পর অন্ধকারে হারিয়ে গেল জাহাজটা। এমনকি জাহাজটার কোনো আলো ওরা দেখতে পেল না। পরদিন ভোরে জলদস্যুরা গুহা থেকে বেরিয়ে দেখল সেন্ট বার্থোলোমিউ অন্তরীপের একটা পাহাড় ঘেঁষে স্থির হয়ে দাঁড়িয়ে আছে স্কুনারটা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প লাইট হাউসের প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।